আসসালামু আলাইকুম। জ্যোতি চিহ্ন বা বিরাম চিহ্ন এটি খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে সারা জীবনই মানুষ যখন তার ভাষাটাকে প্রয়োগ করে এবং এই প্রয়োগ করার ক্ষেত্রে তাকে এই জ্যোতি চিহ্ন বা বিরাম চিহ্নটি প্রয়োগ করতে হয়। একটা পর্যায়ে গিয়ে মানুষ যার যার মতো সরে যায়, যার যার পেশা নির্বাচন করে, কিন্তু যত কিছুই করুক না কেন মানুষকে তার ভাষার প্রয়োগ করতে হয়। যেমন মাতৃভাষার যে প্রয়োগ, সেখানে একজন শিক্ষার্থী যদি ভুল করে অনেক ক্ষেত্রেই সেটা হালকা চোখে দেখা হয়, কিন্তু যখন একজন পেশাদার লোক যখন সে বড় হয়, কোনো পেশায় এখানে জয়েন করে, তখন যদি সে চিঠি লিখতে বা পত্র লিখতে বা তার যে কোনো ক্ষেত্রেই যে লেখালেখির অংশটুকু রয়েছে সেখানে যদি সে ভুল করে, তখন কিন্তু এটা ভুল হিসেবে দেখা হয়। তার মানে ভাষাগত অদক্ষতা হিসেবে দেখা হয়। কাজেই ভাষাগত দক্ষতা অর্জনের জন্য কিন্তু জ্যোতিচিহ্ন খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, আপনি ধরেন বললেন যে এখানে এখানে ময়লা ফেললে এখানে ময়লা ফেলবেন 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 না। ফেললে 50 টাকা জরিমানা। ধরা যাক নিচের এই বাক্যটা একটা দেয়ালের মধ্যে লেখা আছে, যেখানে ময়লা ফেলবেন না, ফেললে 50 টাকা জরিমানা। দেখুন, এইটুক লেখা থাকে এবং ওখানে ঘটনা কি ঘটলো, ধরুন একটা বাড়ির ধারে এরকম একটা ডাস্টবিন রয়েছে বা বাড়ির ধারে এরকম ওয়াল রয়েছে। ধরেন এখানে এসে সবাই ময়লা ফেলে, ময়লা ফেলে। তো এখানে এটা এই দেয়ালের মধ্যে এটা লেখা আছে। তো এখানে এক লোক এসে ময়লা ফেলে প্রতিদিন। তখন একজন লোক কি করছে, বলছে যে আপনি কেন ময়লা ফেলেন এখানে? তখন একদিন বলছে এখানে তো ময়লা ফেলতে বলছে, না ফেললেই বরং 50 টাকা জরিমানা। বলতেছে কিভাবে বলেন এখানে 50 টাকা জরিমানা দিতে হবে ময়লা না ফেললে? বলছে দেখুন, এখানে ময়লা ফেলবেন, এখানে ময়লা ফেলবেন, না ফেললে 50 টাকা জরিমানা। তার মানে একটা লোক এসে বলতেছে এখানে ময়লা ফেলবেন, এখানে সে কমা ইউজ করছে, থামছে এখানে, না ফেললে 50 টাকা জরিমানা। তাহলে দেখুন, এখানে ময়লা ফেলবেন, কমাটা কোথায় দিয়েছি, ফেলবেনের পরে। না ফেললে 50 টাকা জরিমানা, তাহলে সবাই কিন্তু আপনার বাড়ির সামনে ময়লা ফেলে দেবে। তারপর আরেকজন লোক বলতেছে না না, এটা হবে না, এখানে ময়লা ফেলবেন না, ময়লা ফেলবেন না, এখানে কমা দিল, ফেললে 50 টাকা জরিমানা। তাহলে দেখুন, একটি মাত্র কমা, একটি মাত্র কমা এখানে দিলে একরকম অর্থ দাঁড়ায়, এখানে দিলে আরেক রকম অর্থ দাঁড়ায়। তার মানে কি দাঁড়াচ্ছে, মানে হচ্ছে যে সঠিক ভাষাগত যে প্রয়োগ, সেই প্রয়োগের জন্য এই বিরাম চিহ্ন কি প্রয়োজন। এই বিরাম চিহ্ন প্রয়োগ না করলে দেখা যাচ্ছে যে অর্থের তারতম্য হতে পারে। ফলে ভাষার যে প্রয়োগ, সেখানে বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্ন খুব গুরুত্বপূর্ণ। বলা হচ্ছে মুখের কথাকে লিখিত রূপ দেওয়ার সময়ে কম বেশি থামা বোঝাতে, কম বেশি থামা বোঝাতে যেসব চিহ্ন ব্যবহার করা হয় তাকে জ্যোতি চিহ্ন বা বিরাম চিহ্ন বলে। দেখুন, কম বেশি থামা বোঝাতে, এই যে বললাম এখানে ময়লা ফেলবেন, কমা দিলে এখানে থামলেন। আপনি যদি এখানে থামেন, মুখের কথা, এখানে ময়লা ফেলবেন, না ফেললে 50 টাকা জরিমানা। আবার বলছেন এখানে ময়লা ফেলবেন না, ফেললে 50 টাকা জরিমানা। তার মানে আপনি কোথায় থামতে চাচ্ছেন, আপনি যদি চিহ্ন ব্যবহার না করেন তাহলে তো মানুষ বুঝতে পারবে না। তাহলে চিহ্ন ব্যবহার করার প্রয়োজন আছে। এই চিহ্ন ব্যবহার করার ফলে দেখা যাচ্ছে যে অর্থ এবং কর্মের তারতম্য হতে পারে। ফলে এটি সঠিক হবে এখানে ময়লা ফেলবেন না, ফেললে 50 টাকা জরিমানা। তাহলে এখানে আমরা পাচ্ছি যে বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্ন। এবং এই যে বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্ন, সেগুলোর ক্ষেত্রে আমরা অনেক ধরনের চিহ্ন পেয়ে থাকি। কিরকম, ধরুন যে এক, দাড়ি, দাড়ি, তারপর দুই হচ্ছে কমা, তিন সেমিকোলন, এখানে সেমিকোলন,
তারপর 4 হচ্ছে ড্যাশ, 5 কোলন ড্যাশ, কোলন ড্যাশ, তারপর 6 আর আছে বন্ধনী, বন্ধনী ব্যবহার করি। তারপরে হচ্ছে সেমিকোলন, এখানে এই যে সেমিকোলন, কমা, এরকম অনেক ধরনের চিহ্ন ব্যবহার করি। তারপর আরো আছে যে সেমিকোলন, বিন্দু, তাই না, হাইফেন, হাইফেন, তারপরে বিন্দু, ডট ব্যবহার করি। এরকম যে চিহ্নগুলো আমরা ব্যবহার করি সেগুলোকে বলা হচ্ছে বিরাম চিহ্ন। এবং আমরা এগুলো আরো আছে, আমরা এগুলোর প্রয়োগ দেখব। যে প্রথমত যে আমরা কি প্রয়োগ দেখব, যে দাড়ি বা পূর্ণচ্ছেদ। তাহলে এটি হচ্ছে দাড়ি বা পূর্ণচ্ছেদ। দাড়ি বা পূর্ণচ্ছেদ কি বোঝাচ্ছে, যে এটির চিহ্ন হচ্ছে এরকম। তাহলে দাড়ি বা পূর্ণচ্ছেদ এটি বোঝাচ্ছে যে 1 নম্বরে দাড়ি বা পূর্ণ, দাড়ি সাধারণত বাক্যের সমাপ্তি নির্দেশে, বাক্যের সমাপ্তি নির্দেশে দাড়ি, বাক্যের সমাপ্তি নির্দেশে দাড়ি ব্যবহার হবে। অর্থাৎ আমার বক্তব্য একেবারে শেষ হয়ে গেছে। যেমন যেমন আমি স্কুলে গিয়েছিলাম, আমি স্কুলে গিয়েছিলাম, আমার বক্তব্য শেষ। তারপর ধরেন যে আমি ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছি, তো সেটি হচ্ছে এখানে দাড়ি বা পূর্ণচ্ছেদ। 2 নম্বরে রয়েছে কি বোঝাচ্ছে, যে কমা, কমা ইম্পর্টেন্ট, এটি আমরা উপর থেকে লিখব। যে দ্বিতীয়ত বোঝাচ্ছে যে কমা, কমা এর ব্যবহারটা খুব বৈচিত্র্যময়, অনেক ধরনের এখানে ব্যবহার রয়েছে। একটা একটা করে আমরা দেখব। যে কমা ব্যবহারের ক্ষেত্রে বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য কমা বসে। সামান্য বিরতি অর্থ, বা কমা কেমন বসে, সামান্য, সামান্য বিরতি বোঝাতে, সামান্য বিরতি বোঝাতে কমা বসে। মানে একবারে অল্প বিরতি, একবারে অল্প বিরতির জন্য কমা বসে। এবং কমা কেন বসে, যে শব্দ বর্গ ও, খেয়াল করুন, শব্দ বর্গ অধীন বাক্যকে, অধীন বাক্য যখন আমরা জটিল বাক্য লিখি, এই যে তখন অধীন বাক্য আসে। অধীন বাক্যকে আলাদা করতে কমা বসে। বর্গ কি, বর্গ হচ্ছে শব্দের গুচ্ছ, কয়েকটা শব্দ মিলে বর্গ হয়। কিরকম, এখানে বলছেন গ্রীষ্ম, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, তারপর শীত, শীত ও বসন্ত, শীত ও বসন্ত। বাংলাদেশ এই 6টি ঋতুর দেশ, বাংলাদেশ এই 6টি ঋতুর
দেশ। খেয়াল করুন এখানে যে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত, যে লাস্ট যে শব্দটি থাকবে তার আগে কিন্তু এখানে ও বসবে, এখানে কিন্তু কমা বসবে না। তার মানে এটা হচ্ছে স্ট্রাকচার বা বাক্যের যে গঠন স্ট্রাকচারে এরকম আছে যে আপনি সমধর্মী যে শব্দ ব্যবহার করবেন, বিশেষ্য ব্যবহার করবেন বা নাম ব্যবহার করবেন বা ঋতু ব্যবহার করবেন, যাই ব্যবহার করেন না কেন, যদি একের অধিক থাকে তাহলে সেটাকে কমা দিয়ে দিয়ে যেতে হবে কোন পর্যন্ত, শেষ যেটি আছে তার আগে একটি ও বসিয়ে নিতে হবে বা এবং বসিয়ে নিতে হবে তার আগ পর্যন্ত। তাহলে দেখুন এখানে 1 2 3 4 5 6টা শব্দ আছে, 6টা ঋতু, তাহলে ষষ্ঠ শব্দের আগে ও বসবে। বাকিগুলো কিন্তু আপনি কমা দিয়ে দেখাতে পারবেন। যেমন বাবা বাজার থেকে, বাবা বাজার থেকে আম, জাম, কাঁঠাল, লিচু, দেখুন অনেকগুলো লিখছি, আম, জাম, কাঁঠাল, লিচু। এখন লাস্টে যদি ও আনারস লিখতে চান তাহলে এখানে ও আনারস লিখতে হবে, মানে শেষেরটির আগে আর কমা দেওয়া যাবে না। ও আনারস কিনে এনেছেন। তাহলে বাক্যের যে শব্দ, দেখুন শব্দগুলোকে কিন্তু আমরা আলাদা করতে কমা বসিয়েছি। এরপর আমরা যে এখানে শব্দ গুচ্ছ বর্গ দিয়ে দেখব। বর্গ দিয়ে কিরকম উদাহরণ রয়েছে, যে নিবিড় অধ্যবসায়, নিবিড় অধ্যবসায়, নিবিড় অধ্যবসায়, তারপর হচ্ছে কঠোর পরিশ্রম, কঠোর পরিশ্রম, নিবিড় অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও সময়নিষ্ঠ থাকলে, ও সময় নিষ্ঠ থাকলে সাফল্য আসবে। তাহলে এটি কি? এটি হচ্ছে বর্গ। আমরা বলেছিলাম যে এটি হচ্ছে বর্গ। তাহলে বর্গ কি? বর্গ হচ্ছে একটা সেট, তাই না? একটা সেট, একটা সেট কিসের সেট? শব্দের সেট। তাহলে এই যে আরেকটা সেট, এটা এক সেট। তাহলে এর বর্গগুলোকে আলাদা করছেন, এটা এক সেট। কঠোর পরিশ্রম, তো সময়নিষ্ঠতা, এটা একটা সেট। তো এরকম এইটাকে যদি আলাদা করতে চান তাহলে কিন্তু এখানে আপনি কমা দিয়ে আলাদা করতে পারবেন। এরপরে আরেকটা আছে অধীন বাক্য। অধীন বাক্যটা কি? আমরা অধীন বাক্যটা লিখবো এরকম যে কাল তুমি যাকে দেখেছ তিনি আমার বাবা। তাহলে কাল তুমি যাকে দেখেছ, এই যে কাল তুমি যাকে দেখেছ, এটা হচ্ছে বাক্য, তো অধীন বাক্য। তিনি আমার বাবা, এখানে এখানে ক্রিয়াপদ উজ্জ আছে, তিনি আমার বাবা হন। তাহলে দেখুন এখানে আরো লিখতে, এখানে লিখে যেতে পারে যে তুমি বাড়িতে আসলে আসলে তুমি বাড়িতে আসলে আমি বাইরে যাব। তুমি বাড়িতে আসলে আমি বাইরে যাব। খেয়াল করুন যে এখানে যে তুমি বাড়িতে আসলে বলছি, তাহলে এটি কি বোঝাচ্ছে? তুমি বাড়িতে আসলে মানে তুমি আসলে আমি যাব। কন্ডিশন, আমার যাওয়াটা নির্ভর করছে, আমার শর্তটা হচ্ছে তুমি আসলে যাব। তাহলে আমি বাইরে যাব, তুমি আসলে। ফলে এটি হচ্ছে অধীন বাক্য আর এটি হচ্ছে স্বাধীন বাক্য। ফলে এই যে বাক্যের জটিল বাক্যগুলো যেগুলো রয়েছে সেখানে যে কমাটা থাকে সেটি কিন্তু এই যে এখানে বোঝাচ্ছে যে অধীন বাক্যকে আলাদা করতে
কমা বসে। আরো কি কি কারণে বসে কমা বসে? আমরা দেখি যে সম্বোধনে কমা বসে। সম্বোধন, কাউকে আপনি ডাকছেন তখন কমা বসে। কিরকম? যে আপনি বলছেন, সুজন দেখো তো কে এসেছে। সুজন দেখো তো কে এসেছে, এই যে আপনি ডাকলেন যে সুজন দেখো তো কে এসেছে, বা বললেন যে লিমন, এই যে ডেকে একটু থামলেন, এদিকে এসো, এদিকে এসো। এটা একটা ব্যবহার, সম্বোধনের পরে কমা বসে। এরপর আরো আছে কমা বসে কি কি ক্ষেত্রে, যে উদ্ধার চিহ্ন, তাই না? একই পদের একাধিক শব্দ পাশাপাশি বসলে, ধরুন যে একই পদের একাধিক শব্দ পাশাপাশি একই শব্দের একাধিক শব্দ পাশাপাশি বসলে কিরকম? ধরুন যে পদ্মা, মেঘনা, যমুনা বাংলাদেশের প্রধান নদী। পদ্মা, মেঘনা, যমুনা। যমুনা বাংলাদেশের প্রধান নদী। প্রধান নদী। তাহলে এই যে দেখুন, এটা হচ্ছে বিশেষ্য, নাউন। আবার যদি আপনি বলেন যে সুখ দুঃখ আশা নিরাশা একই মালার ফুল, তাহলে দেখুন সুখ দুঃখ সুখ দুঃখ আশা নিরাশা একই মালার ফুল। একই মালার ফুল। তারপর দেখাচ্ছে যে এই যে এখানে এগুলো হচ্ছে বিশেষণ, এটা ছিল বিশেষ্য, এগুলো বিশেষণ। আরো আছে, তো আরেকটা হচ্ছে সর্বনাম। সর্বনামের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, যে তুমি, আমি ও রবিন। তুমি, আমি ও রবিন বাজারে তুমি, আমি ও রবিন বাজারে যাব। তাহলে দেখুন একই ধরনের বাক্য এটি আমরা বলছি, বাক্যে উদ্ধৃতি চিহ্নের আগে কমা বসে। তো উদ্ধার চিহ্নের আগে কমা বসে, এটি খেয়াল করতে হবে। উদ্ধার চিহ্নের পূর্বে কমা বসে। কিরকম? যে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, তাহলে কি বলেছেন? এই যে কমা, এখানে বক্তব্যটা কার? রবীন্দ্রনাথ ঠাকুরের। এটা কিন্তু যে উক্তি অধ্যায়ে এটা আমরা পড়ি, তাই না? পাপকে ঠেকাবার জন্য কিছু না করাই তো পাপ। পাপকে ঠেকাবার জন্যে জন্যে কিছু না
করাই তো রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন কিছু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন পাপকে ঠেকাবার জন্যে কিছু না করাই তো পাপ। তাহলে এই যে দেখুন আপনি উদ্ধার চিহ্ন ব্যবহার করছেন, তার আগে কি কমা বসিয়েছেন। আরো আছে, যেমন শিক্ষক বললেন শিক্ষক কি বললেন, মনোযোগ দিয়ে পড়বে, মনোযোগ দিয়ে পড়বে। তাহলে দেখুন এই যে শিক্ষক বললেন, তাহলে প্রত্যক্ষ উক্তি। হ্যাঁ, এটাকে কি বলবো, প্রত্যক্ষ উক্তি। প্রত্যক্ষ উক্তিতে কি পাচ্ছি আমরা, এই যে দেখা যাচ্ছে যে এখানে উদ্ধার চিহ্নের আগে কি বসেছে, কমা বসেছে। তাহলে এই বিষয়টি কিন্তু আমরা এখানে পেলাম। তারপর আমরা পাচ্ছি কিরকম, তারপর আরেকটি বিষয় আছে যে তারিখের ক্ষেত্রে আপনি দেখবেন যে এটা শিক্ষার্থীরা ভুল করে এবং অনেকে বড় মানুষেরাও আমরা ভুল করে থাকি। তো কমার ক্ষেত্রে আমরা কি কি এখানে ভুল করে থাকি আমরা দেখব। কিরকম, যেমন 13 সেপ্টেম্বর 2025। তাহলে এখানে আমরা কি পেলাম, তার মাসের নামের পর কমা বসে, মানে এটা হচ্ছে তারিখের ক্ষেত্রে। আমরা দেখুন তারিখ ও বার, এটাও আমরা বলে নিই তারিখ ও বার, যে 13 সেপ্টেম্বর 2025। আবার আপনি লিখলেন 13 সেপ্টেম্বর, এখন আপনি বার সহ লিখতে চাচ্ছেন, তখন কি করবেন, 13 সেপ্টেম্বর কথার কথা এটা যদি হয় শনিবার, তারপরে লিখবেন 2025। তাহলে খেয়াল করুন যে এই 13 এর পরে কিন্তু কমা দেওয়া যাবে না, কোনোভাবেই কমা দেওয়া যাবে না। কমাটা দিতে হবে কিসের পরে, মাসের পরে আর হচ্ছে বারের পরে। তাহলে আপনি যদি মাস এবং বার একই সাথে লিখতে চান, তখন মাসের পরে একটা কমা দিবেন এবং এই যে বার এরপরে আরেকটা কমা দিবেন। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা যাব সেমিকোলন। এটা 3। সেমিকোলন কি বলছে, যে স্বাধীন অথচ ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। স্বাধীন, দুইটা শব্দ আছে এখানে, স্বাধীন অথচ ঘনিষ্ঠ ভাবে সম্পর্কিত। স্বাধীন অথচ ঘনিষ্ঠভাবে সম্পর্কিত একাধিক বাক্যকে স্বাধীন অথচ ঘনিষ্ঠভাবে সম্পর্কিত একাধিক বাক্যকে এক বাক্যে পরিণত করার কাজে এক বাক্যে পরিণত করার কাজে অথবা একই ধরনের বর্গকে, এখানে কয়েকটা দিক আছে, একই
অথবা একই ধরনের বর্গকে পাশাপাশি সাজাতে, পাশাপাশি পাশাপাশি সাজাতে সেমিকোলন ব্যবহার করতে হয়। খেয়াল করুন, এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে। একটা হচ্ছে স্বাধীন, অর্থাৎ একটা বাক্য, ছোট বাক্য বা একটা বাক্যের অংশ মনে হবে যে একবার স্বাধীন, অথচ ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। তার মানে কি, একটা আরেক সাথে জড়িত, একটা আরেকটার সাথে জড়িত, মানে পার্ট, ছোট ছোট পার্ট। কিন্তু সেটা যদি খেলা নিয়ে হয় তাহলে খেলাই থাকবে, আবার সেটা যদি আপনার দেখা যাচ্ছে যে পড়ালেখা নিয়ে হয়, পড়ালেখা নিয়ে হতে পারে। তো এরকম ছোট ছোট অংশ ঘনিষ্ঠভাবে রিলেটেড, একটা আরেকটার সাথে রিলেটেড। যেরকম ট্রেন, দেখুন এখানে ট্রেনের বগিগুলো এরকম থাকে, তাই না? তো এখানে একটু জোড়া থাকে, আবার এই যে এরকম বগিগুলো থাকে, এরকম বগিগুলো থাকে, এরকম বগিগুলো থাকে। এবং এই যে বগিগুলো এখানে থাকতেছে, তাহলে ট্রেন তো ছুটে চলতেছে, তাই না? কিন্তু এই যে ট্রেনে যারা গিয়েছেন তখন দেখবেন যে এখানে একটু এই ভিতরে একটা জোড়া আছে, হ্যাঁ এখানে জোড়া আছে। তো দেখুন এই পুরো বিষয়টা মিলেই তো ট্রেন। ঠিক এরকম বাক্যের মধ্যে যখন সেমিকোলন থাকে, সেমিকোলন থাকুক, কিন্তু পুরো বিষয়টা মিলে একটা বাক্য। বাক্যের মধ্যে এটা একটা পার্ট, এবং পার্ট গুলোর মধ্যে ওই যে সেমিকোলন ব্যবহার করে। তার মানে কি, ট্রেন এখানে ঢাকা থেকে চিটাগং যাবে, তাহলে ঢাকা থেকে চিটাগং যাচ্ছে, ঠিক বাক্যটাও একটা সুপরিপূর্ণ ভাব প্রকাশ করবে। এর কিছু কিছু অংশ, একটা হচ্ছে বগি, যেরকম বগি থাকবে, তো এখানে সেমিকোলন ব্যবহার করা হচ্ছে। কিরকম, আমরা উদাহরণ দেখলে স্পষ্ট হবে যে সোহাগ ক্রিকেট পছন্দ করে, আমি ফুটবল পছন্দ করি। তাহলে এখানে আমরা বাক্যটা লিখব, সোহাগ সোহাগ ক্রিকেট পছন্দ করে, তারপর আপনি দিচ্ছেন সেমিকোলন। আচ্ছা, সোহাগ ক্রিকেট পছন্দ করে, আমি ফুটবল পছন্দ করি। খেয়াল করুন, তো এখানে বলছে স্বাধীন। দেখুন আপনি যদি বলেন সোহাগ ক্রিকেট পছন্দ করে, এরপর যদি দাঁড়িয়ে দেন, তাহলে কিন্তু এটা একটা বাক্য। তাহলে এরকম স্বাধীন, ছোট ছোট স্বাধীন বাক্যকে আপনি কানেক্ট করবেন কি দিয়ে? নাট বল্টু দিয়ে, ওই যে ট্রেনের যেরকম দেখালাম। তাহলে এই জায়গায় এখানে সেমিকোলন ব্যবহার করবেন। এখন বলছেন ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। ঘনিষ্ঠভাবে সম্পর্কিত কিরকম? ধরুন এটা হচ্ছে একটা বৃত্ত, এই বৃত্তের মধ্যে এটা হচ্ছে ক্রিকেট, ফুটবল, এটা হচ্ছে খেলা, পুরোটা হচ্ছে স্পোর্টস, SPORTS, স্পোর্টস। আচ্ছা, তাহলে আপনি বলছেন এই অংশটুকু হচ্ছে ক্রিকেট, এটা কি ক্রিকেট, এটা কি ফুটবল, ফুটবল। তারপর এটা ধরেন যে এটা দাবা, এটা হচ্ছে ভলিবল। তাহলে দেখুন এটা যদি বলি ABCD, একটা বৃত্তকে আমরা 4টা পার্ট করছি। তার মানে পুরো
বৃত্তের একটা অংশ হচ্ছে ক্রিকেট। পুরো বৃত্তটা কি? খেলা। তাহলে এই যে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত কেন বলছে, দেখুন ক্রিকেট একটা খেলার অংশ, বিভিন্ন ধরনের খেলার মধ্যে ক্রিকেট একটা অংশ, ফুটবলও বিভিন্ন খেলার অংশ। তার মানে আমরা দুইজনে দুই বাক্য বলছি যে সোহাগ ক্রিকেট পছন্দ করে, আমি ফুটবল পছন্দ করি। এটাকে শিক্ষার্থীরা যখন লেখে, এত বড় না লিখে এরা এখানে দাড়ি দিয়ে দেয়। আমরা যখন পরীক্ষায় খাতা দেখি তখন দেখি যে খুব কমই সেমিকোলনের ব্যবহার হয়েছে। মানে শিক্ষার্থীরা কি করে, ছোট বাক্য দিয়ে মানে দাড়ি এর ব্যবহারটা খুব বেশি করে। এটার কারণ কি? তার ভাষাগত দক্ষতা খুব কম কম থাকে। কারণ কি? সেমিকোলনের ব্যবহার করে না, কোলন ড্যাশ এসব ব্যবহার করে না। তো সব থেকে ভালো হচ্ছে আমরা যখন মেন বইটা পড়ি, রচনা পড়ি, প্যারাগ্রাফ পড়ি, তখন আমাদের বিরাম চিহ্নটা খেয়াল করতে হবে। যে আচ্ছা, আমি বিরাম চিহ্ন ভালো করে পড়লে বুঝতে হবে যে কেন বিরাম চিহ্ন এখানে বসলো। যেমন দেখবেন পদ 5 প্রকার এরকম থাকলো, এটা যদি আপনার কোথাও পান, এরপরে পাবেন যেমন, তাহলে আপনার খেয়াল করতে হবে যেমনের পরে একটা চিহ্ন আছে, ওই চিহ্নটা কি। এরকম একটা দুইটা পৃষ্ঠা যদি আমরা বাসায় স্টাডি করে করে পড়ি, যে আমি আজকে বিরাম চিহ্নগুলো বের করব। বিশেষ করে বোর্ড বই, পত্রিকার ক্ষেত্রে আমরা ফলো সহজেই করব না, কারণ এখানে ভুল ত্রুটি থাকতে পারে। বোর্ড বইটা আমরা খেয়াল করব, যে কোনো একটা রচনা নিব, রচনা নিয়ে আমরা ওখানে দেখব যে কেন ওখানে বসলো, মানে বিরাম চিহ্ন কোনটা বসেছে, কেন বসেছে। তো এটা নিয়ে যখন আমরা দেখব এবং ওইটা দেখে একটা করে বাক্য আমরা লিখে ফেলবো, এরকম বাক্য লিখে লিখে তখন আমার বিরাম চিহ্ন দক্ষতা নিয়ে আসতে হবে। বিরাম চিহ্নের দক্ষতা না লিখলে থাকলে আপনি কি করবেন, আপনি যে পেশায় যান না কেন, পরে গিয়ে সঠিকভাবে বাংলা লিখতে পারবেন না। যখন বাংলা লিখতে পারবেন না তখন বলবে যে আপনি তো এত বড় হয়েছেন, এরকম ভালো জায়গায় আছেন, তারপরে তো আপনার বাংলা সঠিক নাই। তখন আপনার লজ্জা পেতে হবে। কাজেই যে জিনিসটা সারা জীবন কাজে লাগবে সেটাতে ভালো দক্ষতা প্রয়োজন। তাহলে আমি এখান থেকেই বলছি, এখান থেকে ক্লিয়ার করে দিচ্ছি যে সেমিকোলনের ব্যবহারটা কি? স্বাধীন। স্বাধীন কেন বলছি, আপনি যদি এই পর্যন্ত বলেন বাক্য শেষ হবে, পরিপূর্ণতা লাভ করবে। সোহাগ ক্রিকেট পছন্দ করে, সোহাগ ক্রিকেট পছন্দ করে, আমি ফুটবল পছন্দ করি। ঠিক আছে, তাহলে বিষয়টি ক্লিয়ার। তাহলে এই দুইটা হচ্ছে, এই যে এখানে একটা চিহ্ন দিয়েছি, এটা হচ্ছে খেলার অংশ, এর জন্যই বলছি ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। তারপর আরো আছে কোনো বইয়ের সমালোচনা করা সহজ। কোনো বইয়ের সমালোচনা করা সহজ, কোনো কোনো বইয়ের সমালোচনা করা সহজ। কোনো বইয়ের সমালোচনা করা সহজ, কিন্তু বই লেখা অত সহজ নয়। তাহলে বই লেখা, কিন্তু বই লেখা অত সহজ নয়। এবার আসুন সংজ্ঞার সাথে আমরা মিলাই। স্বাধীন অথচ ঘনিষ্ঠভাবে, তাহলে কোনো বইয়ের সমালোচনা করা সহজ, এখানে যদি আপনি দাড়ি দিয়ে দেন তাহলে একটা বাক্য হয়ে গেল, তার মানে স্বাধীন। তারপরে কিন্তু বই লেখা অত সহজ নয়, আপনি কিন্তু বাদ দিলে হবে, বই লেখা অত সহজ নয়। যেহেতু এই বাক্যের সাথে এটা রিলেটেড, এটা এক ধরনের বাক্য, এটার বিপরীত ধর্মী দেখাচ্ছে যে এটা এটা সহজ, এটা কিন্তু সহজ নয়। তাহলে একটা কি, বিপরীত ধর্মী একটা অবস্থান রয়েছে, ফলে কিন্তু দিয়ে এটা কানেক্ট করা হয়েছে। কিন্তু এই যে কানেক্ট করলাম, এখানে আমরা কি করছি, দাড়ি না দিয়ে সেমিকোলন দিচ্ছি। এটা কারণ কি? দেখুন যে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত, ঘনিষ্ঠভাবে সম্পর্কিত কারণ কি? দুইটাই বই রিলেটেড কথা। এই যে বই, দুইটাই কি বই রিলেটেড কথা। তার মানে একই রিলেশনের বা একই বিষয়ের কথা যদি আপনি ছোট দুইটা বাক্যে বলতে চান, তখন আপনি সেমিকোলন আনতে পারেন। তারপর বলছেন তিনি পড়েছেন বিজ্ঞান, পেশা ব্যাংকার, আর নেশা সাহিত্য চর্চা। তিনি পড়েছেন বিজ্ঞান, আচ্ছা, তাহলে তিনি পড়েছেন বিজ্ঞান, শেষ।
পেশা ব্যাংকার, পেশা ব্যাংকার, তারপর সেমিকোলন দিয়ে লিখছেন আর নেশা সাহিত্য চর্চা, আর নেশা সাহিত্য চর্চা। তার মানে এই পুরো বিষয়টাই পড়েছেন বিজ্ঞান, এটা কার সম্পর্কে বলা হয়? তিনি সম্পর্কে। তার মানে এটা এক, এই যে 2, 3, অর্থাৎ তিনি খুব সাহিত্য চর্চা করতে পছন্দ করেন। পেশায় তিনি আসলে কাজ করেন ব্যাংকে, কিন্তু পড়ছেন আবার বিজ্ঞানে। তার মানে পুরো বিষয়টা 3 in 1 একজন ব্যক্তিকে সম্পর্কে বলা হয়েছে, তাই বলা হচ্ছে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। কেন ঘনিষ্ঠভাবে সম্পর্কিত? পুরো বিষয়টা একজন সম্পর্কে বলা হয়েছে। তাহলে এভাবে আমরা বুঝতে পারি যে সেমিকোলনের ব্যবহারটা কি হবে। আর এরপর আমরা দেখব যে প্রশ্ন চিহ্ন, প্রশ্ন চিহ্ন বা জিজ্ঞাসা চিহ্ন সেটি কিরকম, যে 4 হচ্ছে প্রশ্ন চিহ্ন। প্রশ্ন চিহ্ন আপনি যখন কিছু জানতে চাইবেন তখন প্রশ্ন করতে হচ্ছে, যেমন তোমার নাম কি, তোমার নাম কি। বা আচ্ছা ধরুন যে আমরা এটা না লিখে বইয়েরটাই লিখি, যে তারা কখন এসেছে। আপনি কোনো কিছু যখন জানতে চাইবেন, তারা কখন এসেছে, এই যে আমরা কি করছি, প্রশ্নবোধক চিহ্ন দিচ্ছি। তার মানে প্রশ্ন চিহ্ন ব্যবহার করা হচ্ছে কোনো কিছু জানার জন্য। এরপর আমরা দেখব যে বিস্ময় চিহ্ন, বিস্ময় চিহ্ন। তাহলে বিস্ময় চিহ্নটা কখন ব্যবহার হবে, এটার চিহ্নটা কি? তো এরকম বিস্ময় চিহ্ন ব্যবহারের বেশ কিছু কারণ রয়েছে। সাধারণত যে আবেগ প্রকাশে, আবেগ প্রকাশে। তাহলে আবেগের মধ্যে কি আছে? দুঃখ, কষ্ট, আনন্দ, হতাশা, সবকিছু আবেগের মধ্যে পড়ে। এগুলো যখন প্রকাশ করতে যাবেন তখন বিস্ময়সূচক চিহ্ন লাগবে। কিরকম? আহা বেচারা কষ্ট পেয়েছে, আহা তোমাকে তোমার অসুস্থতা দেখে, অসুস্থতা দেখে খারাপ লাগছে, এই যে আক্ষেপ প্রকাশ করছে। তারপর ধরুন যে আপনি বলেন বাহ, বাহ কি সুন্দর, কি সুন্দর ফুল, বাহ কি সুন্দর ফুল, এই যে বাহ প্রশংসা করলেন। তারপর আমরা বলি হুররা উই হ্যাভ ওন দ্য গেম, আমরা জিতে গেছি, তাই না? তারপর আমরা বলি সর্বনাশ, আমার সর্বনাশ হয়ে গিয়েছে, হাই আই এম, এই যে বলে যে আলাস আই এম আনডান, তাই না? এই যে সবকিছু সেইগুলোই হচ্ছে বিস্ময়সূচক চিহ্নের মধ্যে, চিহ্নের দিয়ে প্রকাশ করতে হয়। তারপর আমরা আরো কিছু দেখব, যে আচ্ছা তারপর আমরা কি দেখব, যে এখানে হাইফেনের ব্যবহারটা আমরা দেখব। হাইফেনের ব্যবহারটা কিরকম? তো হাইফেন কখন ব্যবহার হয়, দেখুন যে বাক্যের মধ্যে একাধিক পদকে সংযুক্ত করতে হাইফেন আর এখানে ড্যাশের মধ্যে কিন্তু পার্থক্য আছে। বাক্যের মধ্যে, বাক্যের মধ্যে এটা হচ্ছে 6 নাম্বার হাইফেন। বাক্যের মধ্যে বাক্যের মধ্যে একাধিক পদকে, একাধিক পদকে যুক্ত করতে, বাক্যের মধ্যে একাধিক পদকে যুক্ত করতে
হাইফেন ব্যবহার করা হয়। কিরকম আমরা দেখব যে মা বাবা, মা বাবা, তারপর মা বাবার কাছে সন্তান, মা বাবার কাছে সন্তান, সন্তানের গৌরব সবচেয়ে বড়, মা বাবার কাছে সন্তানের গৌরব সবচেয়ে বড় গৌরব। দেখুন আমি বললাম যে মা বাবা, দ্বন্দ্ব সমাসে আমরা কি পাই? এগুলো ভাই বোন, তারপর চা বিস্কুট, তারপর হচ্ছে ফুপা ফুপু, তারপরে দেখাচ্ছে যে সাপে নেউলে, অহিনুকুল, এটা লিখি অহিনুকুল। তো এই যে দেখুন দ্বন্দ্ব সমাসে হাইফেন ব্যবহার হয়, তার মানে শব্দের ক্ষেত্রে হাইফেনটা গুরুত্বপূর্ণ। কোন ক্ষেত্রে? যে শব্দের ক্ষেত্রে যখন আপনি কানেক্ট করতে যাবেন তখন ভিন্নধর্মী শব্দ হতে পারে, সমধর্মী শব্দ হতে পারে, তখন কিন্তু এই ধরনের হাইফেন ব্যবহার হয়। যেমন আরেকটা লিখি যে জাতি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকেই দেশের জন্য কাজ করতে হবে। তাহলে কি পাচ্ছেন? দেখুন এখানে তিনটা পাচ্ছেন, তিনটা শব্দ পাচ্ছেন, জাতি ধর্ম বর্ণ, এই যে একটা জাতি। তো এরকম আরো হতে পারে। তো এরকম যদি আমাদের প্রয়োজন পড়ে তো ভিন্নধর্মী শব্দগুলো আমরা হাইফেন দিয়ে কানেক্ট করতে পারি। তো এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, হেল্প করবে আমাদের দ্বন্দ্ব সমাস বুঝতে। দ্বন্দ্ব সমাসের মধ্যে কিন্তু এই যে এগুলো হাইফেন থাকে, এবং এটা যখন ব্যাস বাক্য করি আমরা তখন হাইফেন তুলে দিয়ে ও এবং আর ব্যবহার করি। তাহলে দেখুন যে আরো আছে চা বিস্কুট, যেমন হাত পা, তাই না? যে হাত পা, হাত পা অঙ্গবাচক দ্বন্দ্ব সমাস। তারপর ৯-৬ সংখ্যাবাচক দ্বন্দ্ব সমাস, হাত পা ৯-৬, এরকম অনেক ধরনের দেখাচ্ছে দ্বন্দ্ব সমাস হতে পারে। মূল বিষয় হচ্ছে দেখুন বাক্যের মধ্যে একাধিক পদকে যুক্ত করতে, পদকে, বা এখানে যদি আমরা এভাবেও চিন্তা করি যে শব্দ, পদ বা শব্দ, এটা খেয়াল রাখলে হাইফেনের সঠিক ব্যবহারটা আমরা করতে পারবো। এরপর আমরা দেখব যে হাইফেনের পরে আমরা দেখব যে ড্যাশ। তো হাইফেন আর ড্যাশের মধ্যে পার্থক্য হচ্ছে, দেখুন যে ড্যাশটা একটু বড় দেখাচ্ছে, হাইফেনটা কি? হাইফেন একটু ছোট এরকম। তাহলে এটি একটা পার্থক্য। তো ড্যাশ কখন ব্যবহার হয়? দুটি বাক্যকে একটি বাক্যে পরিণত করার কাজে। এক, দুটি বাক্যকে, হাইফেন আর ড্যাশের মধ্যে অনেকে গুলিয়ে ফেলেন। তাহলে ড্যাশ হচ্ছে, দেখুন এই যে বাক্য, দুটি বাক্যকে একটি বাক্যে, দুটি বাক্যকে একটি বাক্যে, এক বাক্যে পরিণত করতে, দুটি বাক্যকে এক বাক্যে পরিণত করতে। দুই, দ্বিতীয় যে পয়েন্ট সেটি কি? ব্যাখ্যাযোগ্য বাক্যাংশের আগে বা পরে, ব্যাখ্যাযোগ্য বাক্যাংশের অর্থ হচ্ছে বাক্যের অংশের, অর্থাৎ একটা বাক্যের অংশের, ব্যাখ্যাযোগ্য বাক্যাংশের আগে বা পরে
আগে বা পরে ড্যাশ ব্যবহার করতে হয়। আমরা এবার উদাহরণ দেখব। তো কি বলছে, বাংলাদেশ দল জয়লাভ করেছে, বিজয়ের আনন্দে দেশের জনগণ উচ্ছ্বসিত। একটা আরেকটার সাথে রিলেটেড, দুইটা বাক্য হলে একটা আরেকটার সাথে রিলেটেড। বাংলাদেশ দল জয়লাভ করেছে, ধরেন এখানে দাড়ি দিয়ে রাখলাম, পরে আমি ড্যাশ দিব। বাংলাদেশ দল জয়লাভ করেছে, তারপর দেখুন কি বলা হচ্ছে, বিজয়ের আনন্দে দেশের জনগণ উচ্ছ্বসিত। তাহলে বিজয়ের আনন্দে, ধরেন সবাই লিখলাম, সবাই উচ্ছ্বসিত। তাহলে বাংলাদেশ দল জয়লাভ করেছে, বিজয়ের আনন্দে সবাই উচ্ছ্বসিত, এটা একটা বাক্য। ঠিক আছে, এটা হচ্ছে বাক্য 1, এটা হচ্ছে বাক্য 2। এটা কিন্তু ব্যাখ্যাযোগ্য। যদি বলে বিজয়ের আনন্দে সবাই উচ্ছ্বসিত, এই যে দেখুন ব্যাখ্যাযোগ এখানে ব্যাখ্যাযোগ্য বাক্যাংশের আগে পরে ড্যাশ ব্যবহার করতে। আপনি যদি বলে বিজয়ের আনন্দে সবাই উচ্ছ্বসিত, কিসের বিজয়, তখন আপনাকে ব্যাখ্যা করতে হবে যে বাংলাদেশ দল ক্রিকেট খেলায় জয়লাভ করেছে বা বাংলাদেশ দল ফুটবল খেলায় জয়লাভ করেছে, এখানে বিজয়ের আনন্দে সবাই কি উচ্ছ্বসিত, অর্থাৎ এখানে সবাই আনন্দিত। তো ফলে এই যে আপনার যে এটা কিন্তু ব্যাখ্যা করতে হচ্ছে, হ্যাঁ, এই যে দেখুন ব্যাখ্যা করতে হবে কিসের বিজয় কিসের আনন্দ, তখন বলবেন যে খেলায় জয়লাভ করেছে। তাহলে এই যে দুইটা বাক্যকে আমি এক করে দিলাম কি দিয়ে, এই যে ড্যাশ দিয়ে এক করে দিলাম। তারপর এই যে ড্যাশ আর হাইফেনের মধ্যে তাহলে পার্থক্য কি, দেখুন হাইফেন দেখা যাচ্ছে শব্দের ক্ষেত্রে বা পদের ক্ষেত্রে কানেক্ট করে, আর এখানে ড্যাশ হচ্ছে বাক্যের ক্ষেত্রে, দুটি বাক্যকে কানেক্ট করে। এটি খুব গুরুত্বপূর্ণ। এরপর আমরা দেখব যে এখানে আমরা যদি আরো খেয়াল করি যে ড্যাশের পরে আমরা দেখব যে কোলন, 8 নম্বরে হচ্ছে কোলন কখন ব্যবহার হয়। তাহলে কোলন হচ্ছে বাক্যের প্রথম অংশের কোনো উক্তিকে দ্বিতীয় অংশে ব্যাখ্যা করা এবং উদাহরণ স্থাপনের কাজে কোলন ব্যবহার হয়। দেখুন বাক্যের প্রথম অংশের কোনো উক্তিকে দ্বিতীয় অংশে ব্যাখ্যা করা, তাহলে কোলনের ব্যবহার হচ্ছে দুইটা। এক, বাক্যের প্রথম অংশের কোনো উক্তিকে বাক্যের প্রথম অংশের কোনো উক্তিকে দ্বিতীয় অংশে বাক্যের প্রথম অংশের কোনো উক্তিকে দ্বিতীয় অংশে ব্যবহার। দ্বিতীয় অংশে ব্যাখ্যা করার জন্য। আচ্ছা, 2 নম্বরে দিলাম কি, 2 নম্বরে দিলাম, এরপর আমরা 2 নম্বরে দিব হচ্ছে উদাহরণ স্থাপনের কাজে। তাহলে খেয়াল করুন যে বাক্যের প্রথম অংশে কোনো উক্তিকে ব্যবহারের জন্য কিরকম, যে ভাষার দুটি রূপ, ধরুন এখানে লিখলাম ভাষার
দুটি রূপ, এই যে কোলন, ভাষার দুটি রূপ। তাহলে কি কি আমি তো জানি না, তাহলে আমাকে জানতে হবে। তাহলে জানতে হলে আমাকে কি করতে হবে, এখানে বলে দিতে হবে কথ্য ও লেখ্য। আমরা আরেকটা উদাহরণ দিতে পারি যে বাংলা সন্ধি দুই প্রকার। বাংলা সন্ধি দুই প্রকার। তাহলে এখানে দিলেন কোলন, কোলন দিয়ে কি লিখলেন, বাংলা সন্ধি দুই প্রকার, স্বরসন্ধি ও ব্যঞ্জন সন্ধি। স্বরসন্ধি ও ব্যঞ্জন সন্ধি। তাহলে ভাষার দুটি রূপ, বাক্যের প্রথম অংশের কোন উক্তিকে দ্বিতীয় অংশে ব্যাখ্যা করা। তাহলে দেখুন এই যে এখানে আমরা বলতে পারি, এটা যদি সহজ করে বলতে যাই, যে আমরা যে বলি না পদ পাঁচ প্রকার, পদ পাঁচ প্রকার। এখন পদ পাঁচ প্রকার, তাহলে কোলন দিলে আপনাকে বাকিগুলো বলে দিতে হবে, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ও ক্রিয়া। তাহলে এই যে আমরা বাক্য যখন যেমন দিয়ে লিখি, তাহলে এটা আপনি ভালো করে শিখবেন কিভাবে, যে কোলনের ব্যবহার। তো আপনি যে কোনো একটা রচনা নেন, তো রচনা মুখস্থ করে বা পড়ে আমরা যখন লিখি বা বুঝে পড়ি, একদিন আপনার উদ্দেশ্য হবে যে আপনি রচনা বা অনুচ্ছেদের মধ্যে কি খুঁজবেন, যে কোলন খুঁজবেন, সেমিকোলন খুঁজবেন, কেন কোলন ব্যবহার হচ্ছে। আপনি তখন পাবেন যে পদ পাঁচ প্রকার, যে ভাষার উপাদান দুটি রূপ, কথ্য লেখ্য, তখন এই বিষয়গুলো কিন্তু একবারে ক্লিয়ার হয়ে যাবে। তারপর আরো কাজের ক্ষেত্রে ব্যবহার হয়, যেরকম যে কোলন সভায় সিদ্ধান্ত হলো, ধরুন এখানে আরেকটা বাক্য লিখব, সভায় সিদ্ধান্ত হলো, সভায় সিদ্ধান্ত হলো, এই যে কোলন। কারণ কি, একটা সভা হচ্ছে, ওখানে সিদ্ধান্ত হচ্ছে, কি সিদ্ধান্ত হয়েছে আপনি তো জানেন না, তাহলে সিদ্ধান্তটা বলতে হবে। সভায় সিদ্ধান্ত হলো প্রতি মাসে সব সদস্যকে 10 টাকা করে চাঁদা দিতে হবে। প্রতি মাসে সব সদস্যকে 10 টাকা করে দিতে হবে। খেয়াল করুন, সবাই সিদ্ধান্ত হলো প্রতি মাসে, এটা হচ্ছে প্রথম অংশ, বাক্যের প্রথম অংশে কোনো উক্তি, সবাই সিদ্ধান্ত হলো, কি সিদ্ধান্ত হলো, প্রতি মাসে সদস্যকে 10 টাকা করে দিতে হবে। তাহলে ক্লিয়ার। উদাহরণ স্থাপনের কাজে, তারপর দেখুন যে বাংলা সন্ধি দুই প্রকার, যেমন এরকম যদি বলি যে আমরা যে বাংলা সন্ধি দুই প্রকার, যেমন স্বরসন্ধি ও ব্যঞ্জন সন্ধি, এরকম ভাবে আমরা বলি। তাহলে উদ্ধৃতির আগেও বসে, আরেকটা ক্ষেত্রে বসে যে উদ্ধৃতির আগে। দেখুন কোলন আর কি কি ক্ষেত্রে বসে, উদ্ধৃতির আগে, উদ্ধৃতির আগে বসে। কিভাবে উদ্ধৃতির আগে কোলন কিভাবে বসে, রবীন্দ্রনাথ বলেছেন, রবীন্দ্রনাথ বলেছেন, এই যে কোলন, কি বলেছেন, রবীন্দ্রনাথ বলেছেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, এই যে ইনভার্টেড কমা, রবীন্দ্রনাথের বক্তব্য, মরিতে চাহি না আমি, মরিতে চাহি না আমি সুন্দর
ভুবনে, সুন্দর ভুবনে, এই যে লিখলেন, এখানে যদি আপনি কোলন না দেন তখন কিন্তু আপনাকে কমা দিতে হবে। তার মানে এই যে দেখুন, এখানে অনেক ক্ষেত্রে আমরা বলি যে শিক্ষক বললেন মনোযোগ দিয়ে পড়বে, তাহলে আপনাকে কমা দিতে হবে। আবার কোলন দিলেও কিন্তু ভুল হবে না। ফলে কোলনের ক্ষেত্রে আমরা বহুমাত্রিক প্রয়োগটা দেখতে পাচ্ছি। কিরকম, যে একটা অংশ, সবার সিদ্ধান্ত হলো প্রতি মাসে সব সদস্যকে 10 টাকা করে দিতে হবে। সভায় সিদ্ধান্ত হলো, এটা কিন্তু আপনি অর্ধেক বললেন, বাকিটুক বলেন নাই। কিন্তু সবাই সিদ্ধান্ত হলো, কি সিদ্ধান্ত হলো আমরা তো জানি না। তাহলে সিদ্ধান্ত হলো, এটার পরের ধাপ হচ্ছে এটা, এটার পরের ধাপ এটা, প্রতি মাসে সব সদস্যকে 10 টাকা করে দিতে হবে। তারপর রবীন্দ্রনাথ বলেছেন মরিতে চাহি না আমি সুন্দর ভুবন, এখানে কমা দিয়েও লেখা যাবে, কমা দিলে কোলন দিতে পারবেন না। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ এখানে বিষয় হচ্ছে উদ্ধৃতির আগে, এটা আমরা বললাম। তারপরে আরেকটা বিষয় আমরা লিখবো যে নাটকের আগে, নাটকের সংলাপে কোলন ব্যবহার করা হয়। নাটকের সংলাপে কিরকম আমরা দেখব, যে নাটকের সময় দুকরি কি চাই, এখানে আপনি বলছেন যে দুকরি, হ্যাঁ, দুকরি কি চাই, দুকরি একজন ব্যক্তি, সে বলছে কি কি চাই, তাহলে সে প্রশ্ন করছে এরকম। তো এখানে আরেকজন উত্তর দিচ্ছে কাঙালি উত্তর দিচ্ছে কাঙালি। যখন এরকম সংলাপ ইউজ করি তখন আমরা এরকম কোলন ব্যবহার করি। কাঙালি বলছে আগে মহাশয় হচ্ছেন দেশ হিতৈষী, আগে মহাশয় হচ্ছেন দেশ হিতৈষী। তাহলে খেয়াল করুন, এখানে এই যে দুইজন ব্যক্তি কথা বলছে, এখানে কিন্তু কোলনে ব্যবহার হয়েছে। তার মানে এই যে নাটকে যখন আপনি সংলাপ ইউজ করবেন, সেখানে কিন্তু আপনার এই ধরনের পদগুলো এখানে ব্যবহার হবে। দেখা যাচ্ছে যে এরকম ক্ষেত্রে কোলন আমরা ব্যবহার করব। তারপর কি আছে, উদ্ধার চিহ্ন। তো 9 নম্বরে আমরা দেখব যে উদ্ধার চিহ্নের প্রয়োগটা খুবই সহজ। উদ্ধার চিহ্ন এটা হচ্ছে 9 নম্বরে বক্তার বক্তব্য সরাসরি যদি আপনি উদ্ধার করতে চান, এখানে লিখতে চান। উদ্ধার চিহ্ন দুই রকম, একক ও দ্বৈত। তাহলে উদ্ধার চিহ্ন দুই রকম ভাবে থাকবে, আবার হচ্ছে দ্বৈত এইভাবে থাকবে। দ্বৈত আর একক কিভাবে ব্যবহার করবেন, শিক্ষক বললেন দেখুন, শিক্ষক বললেন রবীন্দ্রনাথের চোখের বালি বইটি নিয়ে আসো। আচ্ছা, রবীন্দ্রনাথ বললেন, দেখুন এখানে দুইটাই ব্যবহার করছি। রবীন্দ্রনাথ বললেন, এই যে রবীন্দ্রনাথের বক্তব্য পুরোটাই, এবং এর মধ্যে দেখুন একটা আবার গ্রন্থের নাম লিখছি, তাই এটাকে একটা দিয়ে ব্যবহার করছি। তাহলে উদ্ধার চিহ্ন ব্যবহার হয় কখন, যে আপনি যখন অন্যের বক্তব্য সরাসরি ব্যবহার করবেন। যেমন শিক্ষক বললেন যে সিরাজউদ্দৌলা একটি ঐতিহাসিক নাটক, এই যে এরকম চোখের বালি, তাই না, চোখের বালি। তারপর একটা কখন ব্যবহার হবে, ধরেন আপনি গ্রন্থের নাম লিখছেন সিরাজউদ্দৌলা, সিরাজউদ্দৌলা একটি ঐতিহাসিক নাটক। তাহলে এই যে আপনি একটা সাধারণ বক্তব্য দিলেন, এটা তো বিবৃতিমূলক বাক্য, অ্যাসার্টিভ সেন্টেন্স। তো বিবৃতিমূলক বাক্যের মধ্যে একটা গ্রন্থের নাম এসেছে,
বা প্লেসের নাম, সেটাকে আপনি আলাদা করে দেখার জন্য একটা দিয়েছেন। কিন্তু যখন আপনি বলছেন অন্যের বক্তব্য কোট করছেন, তখন কিন্তু উদ্ধার চিহ্ন ব্যবহার করছেন, যে আমাদের কণ্ঠ শুনে প্রিয়ন্তী ঘর থেকে বেরিয়ে এলো। ও আপনারা এসেছেন, বাসা চিনতে কোনো কষ্ট হয়নি তো? তার মানে দেখুন, এই যে যখন আপনি স্টেটমেন্ট বা অন্যের বক্তব্য প্রকাশ করবেন, তখন এই যে ডাবল কোট ব্যবহার হয়। যেমন শিক্ষক বললেন রবীন্দ্রনাথের চোখের বালি বইটি নিয়ে আসো। তো আমরা যখন উক্তি পড়েছি, তখন এটার ব্যাপক প্রয়োগ আমরা করেছি এবং দেখেছি। উদ্ধার চিহ্ন খুবই সহজ। তারপর আছে 10-এ আছে বন্ধনী। বন্ধনীর ক্ষেত্রে আমরা কি দেখব, যে 10-এ হচ্ছে বন্ধনী, ব্র্যাকেট। তো ফার্স্ট ব্র্যাকেটটাই আমরা একটু ব্যবহারটা দেখি, এখানে বেশি ব্যবহার দেখি, যে অতিরিক্ত তথ্য উপস্থাপন ও কাল নির্দেশের ক্ষেত্রে। অতিরিক্ত তথ্য উপস্থাপন, এটার কাজ কি? এটা হচ্ছে 1 নম্বর কাজ, অতিরিক্ত তথ্য উপস্থাপন। 2, কাল নির্দেশের ক্ষেত্রে। কাল নির্দেশের ক্ষেত্রে এটার ব্যবহার হয়। বন্ধনী 3 প্রকার। প্রথম বন্ধনী, যেমন প্রথম বন্ধনীটি আমরা বেশি ব্যবহার করে থাকি। তিনি বাংলাদেশের ভাষার বিবর্তন, তিনি বাংলাদেশের ভাষার বিবর্তন, তিনি বাংলাদেশের ভাষার বিবর্তন। দেখুন এখানে একটু আলাদা তথ্য দিলাম। চর্যাপদের পরবর্তী চর্যাপদের পরবর্তী, এটাকে ব্র্যাকেটে রাখলাম। তার মানে চর্যাপদের পরের সময়টা, সেই সময়টাকে নির্দেশ করছে। এটা আমি কারো সম্পর্কে বলছি, যে তিনি বাংলাদেশের ভাষার বিবর্তন নিয়ে কাজ করেছেন, আলোচনা করবেন। আচ্ছা, আলোচনা করবেন। আচ্ছা, এখানে যদি বলি যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, এখানে যদি বলি কাজী নজরুল ইসলাম, তারপরে এখানে ব্র্যাকেটে লিখে দিলাম যে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিদ্রোহী রচনা করেছেন, তাহলে কি আপনি ওই যে একটু আলাদা করে তাকে হাইলাইট করে দিলেন, সেটি কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলেন। তো এরকম কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি হিসেবে পরিচিত। দেখুন জন্মসাল আমরা লিখি কাজী নজরুল ইসলাম, এই যে এরকম লিখে দিছে যে 1899 থেকে 1976, 1899 থেকে 1976। তাহলে এটা অতিরিক্ত এই যে ব্র্যাকেট দিলেন কাজী নজরুল ইসলাম, এখানে ব্র্যাকেট দিয়ে কি বোঝালেন? জন্ম থেকে মৃত্যু সাল। তাহলে বিদ্রোহী কবি হিসেবে পরিচিত, খুব সহজ। আর 11 নম্বর আমরা দেখব। 11 নম্বরে আমরা পাচ্ছি বিন্দু। ডট কখন ব্যবহার হয়? শব্দ সংক্ষেপ, ক্রমনির্দেশ 1। শব্দ সংক্ষেপ, এটা কিরকম? এটা প্রচুর আমরা ব্যবহার করি, শব্দ সংক্ষেপ। আর দ্বিতীয় ব্যবহারটা হচ্ছে ক্রমনির্দেশ। শব্দ সংক্ষেপটা দেখি, দেখুন ডিলিট, এই যে, তাহলে এটা কি? ডক্টর অফ লিটারেচার, তাই না? ডিলিট, ডক্টর অফ লিটারেচার। MBBS, MBBS। দৈনন্দিন জীবনে এই বিন্দুর ব্যবহার ব্যাপক রয়েছে। যেমন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আবার আপনি এটাও বলতে পারেন ডাক্তার মোহাম্মদ। ডক্টর আর ডাক্তারের মধ্যে পার্থক্য আছে। এই ডা হচ্ছে ডক্টর, চিকিৎসক, এই ড হচ্ছে যিনি পিএইচডি ডিগ্রি করেছেন। তাহলে ডিলিট, ডক্টর অফ লিটারেচার, MBBS, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডাক্তার নরেন্দ্র চন্দ্র সেন, এরকম অনেক কিছু হতে পারে। তারপর ভাষার উপাদান 4টি, ক্রমনির্দেশ, এই যে এটি একটু দেখতে হবে। 1 নম্বর দেখলাম বর্ণ সংক্ষেপ, 2 হচ্ছে ক্রমনির্দেশ। ক্রমনির্দেশে কি পাচ্ছি? ভাষার
উপাদান, এই যে আমরা যে অংশটি আলোচনা করছি দেখুন, এই যে 11 পরে বিন্দু দিয়েছি। তো এগুলো দেখলেও আমরা কিন্তু এই যে অধ্যায় আলোচনা করব সেটি দেখলেও কিন্তু আমরা সেখানে প্রয়োগটা দেখতে পারবো। ভাষার উপাদান, প্রধান উপাদান 4টি। আচ্ছা, এটা লিখলাম, ভাষার উপাদান 4টি বা প্রধান উপাদান 4টি। দেখুন এই যে 4টি কি কি আমি তো জানি না। এই যে কোলন, এখানে কিন্তু কোলনের ব্যবহার আমরা দেখে ফেললাম। তো কোলনের ব্যবহার কি? বাক্য অসম্পূর্ণ, ভাষার উপাদান 4টি, 4টি কি আমি তো জানি না কিছু। তাহলে সেটাকে 1 2 3 4 দিয়ে যদি প্রকাশ করতে চাই, তাহলে 1 দিয়ে আমরা কি দিব? তো 1 দিয়ে দেখবো যে হচ্ছে ধ্বনি। এই যে 1 দেওয়ার পরে এখানে আমি কি দিছি? ডট দিয়েছি। তারপরে আমি দিব 2, এখানে 2, ধ্বনির পরে হচ্ছে শব্দ। তারপর দিব 3, বাক্য। আর 4 এর পরে দিব 4 হচ্ছে 3 হচ্ছে বাক্য, 4 হচ্ছে বাগ অর্থ। তাহলে এই যে দেখুন, আমরা একটা বাক্যের মধ্যে কি কি ব্যবহার করছি? দাড়ি ব্যবহার করছি, কোলন ব্যবহার করছি, বিন্দু ব্যবহার করছি। তাহলে ভাষার উপাদান 4টি। তো আমরা যেহেতু জানি না, তাহলে সেই 4টা বলবো। তাহলে নাম্বার দিয়ে বলছি। যখন নাম্বার দিয়ে, যে আমরা যে চ্যাপ্টারটা পড়তেছি দেখুন 11 নম্বরে আছে বিন্দু, তাহলে 11-র পরে কিন্তু এই বিন্দু দিয়েছি। তাহলে এরকম ভাবে কিন্তু আমরা প্রকাশ করতে পারি। আর ত্রিবিন্দু কোন অংশকে বাদ দিতে চাইলে এটা হচ্ছে 12 নম্বর। 12 নম্বর হচ্ছে ত্রিবিন্দু। ত্রিবিন্দু মানে কি? এই যে দেখুন, তো ত্রিবিন্দু হচ্ছে এই যে এরকম 3টা বিন্দু। 3 মানে 3, ত্রি মানে 3। তাহলে ত্রিবিন্দু কি বোঝাচ্ছে? কোন অংশ বাদ দিতে চাইলে ত্রিবিন্দুর ব্যবহার করতে হয়। কোন অংশ বাদ দিতে চাইলে ত্রিবিন্দু ব্যবহার করতে হয়। কিরকম? যে তিনি রেগে বললেন, তার মানে তুমি একটা, আচ্ছা, তিনি রেগে গিয়ে বললেন। তিনি রেগে গিয়ে বললেন, দেখেন এই যে বললেন, কি বললেন? এটা আমি ইনভার্টেড কমার মধ্যে রাখবো। তুমি তুমি একটা এই যে ত্রিবিন্দু, মানে এরকম কিছু বলছেন যেটা আপত্তিকর, তাই না? সেটা আর তখন বলা যাচ্ছে না। যেহেতু বলা যাচ্ছে না, সেটা আপনি ইনভার্টেড কমার মধ্যে তার বক্তব্যটা রেখে দিলেন। তিনি রেগে গিয়ে বললেন তুমি একটা ডট ডট ডট, অর্থাৎ যেটাকে তিনি আর মানে আপনি আসলে বক্তব্য থেকে বাদ দিতে চাচ্ছেন, অর্থাৎ একজন একটা কিছু বলছে, ওটা আপনি আর রিপিট করতে চাচ্ছেন না, আপত্তিকর শব্দ, সেই ক্ষেত্রে আপনাকে ত্রিবিন্দু ব্যবহার করতে হবে। তারপর আমাদের ঐক্য বাইরের ডট ডট ডট, এ ঐক্য জড়, অকর্মক, সজীব, সকর্মক নয়। অর্থাৎ যে অংশটুকু, কোনো অংশটাকে আপনি যদি বাক্যের মাঝখান থেকে সরিয়ে ফেলেন, তাহলে আপনি ত্রিবিন্দু ব্যবহার করবেন। আর 13 নম্বর অর্থাৎ শেষ যে অংশটি, সেটি হচ্ছে বিকল্প চিহ্ন। বিকল্প চিহ্ন, এটি কোনটা? এই যে এরকম আমরা একটা চিহ্ন ব্যবহার করি, এবং একটি হচ্ছে একটির বদলে অন্যটির সম্ভাবনা বোঝাতে বিকল্প চিহ্ন ব্যবহার করা হয়। বিকল্প চিহ্ন কি? একটির পরিবর্তে অন্যটির সম্ভাবনা। তো 13 নাম্বার, একটির পরিবর্তে অন্যটির সম্ভাবনা, একটির পরিবর্তে অন্যটির সম্ভাবনা বোঝাতে বিকল্প চিহ্নের ব্যবহার হয়।
বিকল্প চিহ্নের ব্যবহার হয় কিরকম? শুদ্ধ অশুদ্ধ চিহ্নিত করো, শুদ্ধ অশুদ্ধ চিহ্নিত করো। এটা হচ্ছে এই যে বিকল্প চিহ্ন, শুদ্ধ অথবা, এই যে দেখুন বিকল্প চিহ্ন শুদ্ধ অথবা। আবার দেখবেন যে ছোট ক্লাসে এরকম প্রশ্ন আসে, সত্য মিথ্যা নির্ণয় করো। 1 নম্বর প্রশ্ন এরকম আসে, 1 নম্বর প্রশ্ন, সত্য, এরকম বিকল্প চিহ্ন, সত্য মিথ্যা নির্ণয় করো। তখন একটা ক নাম্বার প্রশ্ন থাকে, ঢাকা বাংলাদেশের রাজধানী, রাজধানী। তখন শিক্ষার্থীরা কি করে লেখে যে স্যার ক হচ্ছে সত্য, ক সত্য। এই যে তাহলে সত্য অথবা মিথ্যা আপনি বিকল্প দিয়ে দিচ্ছেন। এখানে এই যে চিহ্নগুলো আজকে আমরা পড়লাম, বিরাম চিহ্ন, 13 ধরনের চিহ্ন আমরা এখানে পড়লাম, এবং এগুলো কিন্তু আমাদের বাংলা যে বই পড়ি আমরা সব ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। আর এটা যদি আমরা আরো ভালো করে শিখতে চাই, তখন আমাদের কি করতে হবে, যে কোনো একটা লেখা নিয়ে বসতে হবে। সবচেয়ে ভালো হয় একটা রচনা নিয়ে বসলে, একটা রচনার মধ্যে অনেক লেখা থাকে, তখন আমরা দেখব খুঁজে খুঁজে কি কি ব্যবহার হচ্ছে। যেখানে আপনি কোলন পাবেন, তখন আপনি কোলনের যে এখানে কোলন কেন ব্যবহার হয় সেটা নিয়ে বসবেন, যে কোলন আচ্ছা কেন ব্যবহার হলো, এখানে কোলনের সামনে কি আছে, পরে কি আছে, এরকম দেখে দেখে কিছু প্রয়োগ করলে এবং প্র্যাকটিস করলে তখন কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এবং যখনই বাংলা লেখা আসবে, আপনি কিছুদিন যদি এখানে বিরাম চিহ্ন ফলো করেন, যে কেন কমা বসলো, কেন কমা বসছে, কয়টা শব্দ কমা বসছে, তার আগে এরপরে কখন ও বা এবং বসছে, এভাবে খেয়াল করবেন। তারিখের পরে খেয়াল করতে হবে যে তারিখের পরে কি কমা বসলো কিনা, সংখ্যার পরে কিন্তু কমা বসবে না, তারিখের পরে, বারের পরে বসবো, কিন্তু সালের পরে কমা বসবে না। তো এগুলো দেখে দেখে পড়লে তখন প্রয়োগটা নিজের দক্ষতায় চলে আসবে, এবং এই দক্ষতাটা খুব জরুরি। কারণ যে যেখানেই থাকি না কেন, যে যেখানেই পড়ি না কেন, বাংলা ভাষার দক্ষতা না থাকলে একসময় নিজেকে বিভিন্ন রকম এরকম প্রশ্নের সম্মুখীন হতে পারে, বা নিজের জন্য এটা একটা ভালো দিক না যে আমার মাতৃভাষা বাংলা, যে ভাষার জন্য আমরা জীবন দিয়েছি, এবং পৃথিবীর অনেক মানুষ আমাদের সেই ইতিহাস জানে, কিন্তু আমরা নিজেরাই বাংলা সেটি সঠিক প্রয়োগ করতে পারছি না। তো প্রায়োগিক ভাষার ক্ষেত্রে যদি আমরা বলি, যে ভাষার যে অংশটুকু আমরা প্রয়োগ করি, সেই প্রয়োগের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সবসময় থাকে, লেগে থাকে, সেটা হচ্ছে বিরাম চিহ্ন। কাজে অন্য বিষয় আমি না পারলেও চলে, যে পদ, সরল বাক্য কোনটা, জটিল বাক্য কোনটা, এটা আমি চিনতেছি না, এটাও চলছে, বা এটাও কিন্তু হেল্প করে, এটাও গুরুত্বপূর্ণ। কিন্তু দেখা যাচ্ছে আমি জানি না যে কোনটি সর্বনাম বা কোনটি বিশেষ্য একটা বাক্যের মধ্যে, সেটা আইডেন্টিফাই না করতে গেলেও কিন্তু আমার এটা লাগবে। তার মানে কি, বিরাম চিহ্ন প্রয়োগের জন্য খুব গুরুত্বপূর্ণ, এবং এটা চেনার জন্য, জানার জন্য, লেখার জন্য আমাদেরকে খুব হেল্প করে। ফলে এটি যদি আমরা ভালো করে পড়ি, তখন কিন্তু এটি আমাদের যে কোনো ক্ষেত্রেই সারা জীবন কাজে লাগবে। আশা করি আমরা বুঝতে পেরেছি, এবং এর মাধ্যমে আজকের ক্লাস শেষ হলো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।